নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি ইলামবাজার ব্লকের অন্তর্গত হালসিডাঙ্গা গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের দুজন সফল চাষী বন্ধুর সাথে, যারা দীর্ঘদিন ধরে চাষবাস করে আসছেন এবং চাষবাস করতে গিয়ে তাদের নানা অভিজ্ঞতার কথা শুনবো তাদের নানা সমস্যার কথা, আর এই সকল সমস্যার সমাধানের জন্য তারা কি ব্যবস্থা নিয়েছেন, কোথায় যোগাযোগ করেছেন, সেই অভিজ্ঞতার কথাও আজকে আমরা শুনবো। আপনার নাম? আমার নাম সনত কুমার ঘোষ। সনৎবাবুর কাছে জানবো যে আপনি কতদিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি 30-40 বছর আমি চাষবাসের সঙ্গে যুক্ত। 30 থেকে 40 বছর চাষবাসের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আজকে আমরা ওনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সারিবদ্ধভাবে ধান চাষ, যে কম বীজ ব্যবহার করে কিভাবে ফলন বাড়ানো যায়, সেটা উনি করে দেখিয়েছেন, দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং সেই অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনবো। আপনার কাছে জানবো যে আপনি তো সারিবদ্ধভাবে ধান চাষ করছেন, কম বীজে ফলন কিভাবে বাড়ানো যায়, তো কিভাবে করেন এটা? এটা মূলত এরকম আমাদের দেশি ধানই, আমরা যে ধান সচরাচর চাষ করি, সেই ধানের বীজই আমরা ব্যবহার করে চাষ করি সারিবদ্ধভাবে ধান চাষ করার জন্য আপনার ধানের বীজটাও কম লাগে, আর একটা একটা করে পুঁতি। সারিবদ্ধভাবে ধান পুঁতলে পরে মোটামুটি 18 থেকে 1 মাসের বীজতলাতে তুলে নিয়ে ধানটা পুঁততে হয়, তারপরে আপনার ফলনটা বেশি হয়। এই পদ্ধতিটা কিন্তু ওই 10 ইঞ্চি বা 10 ইঞ্চিতে হয় না, মোটামুটি 1 ফুট বা 1 ফুট এটা হয়ে যায় দূরত্ব। আর একটা করে বীজ দিয়ে আমি এই চাষটা করি, তাতে গ্রোথ হয়, বিএন কাঠি, যেটাকে পাশ কাঠি বলে, পাশ কাঠি প্রচুর হয়। এই হিসেবে ফলনটা ভালো হয়, রোগ পোকাটা কম লাগে। এই যে নানা রকম রোগ পোকা হয়, খোলা পচা, তারপরে শোষক পোকা, এরকম নানা রকম পোকাটা একবারে লাগে না তা নয়, কিন্তু পোকাটা প্রাদুর্ভাবটা কম হয়, খুব একটা ক্ষতি করতে পারে না। এই হিসেবে আমি এই চাষটা দীর্ঘদিন ধরে করে আসছি। আপনার কাছে জানবো যে আপনি তো এটা তো করে আসছেন সারিবদ্ধভাবে ধান চাষ, এবং কম বীজে কিভাবে ফলন বাড়ানো যায় সেটাও আপনি করছেন দীর্ঘদিন ধরে। তো আপনার কাছে জানবো যে একটা প্রচলিত পদ্ধতিতে চাষি বন্ধুরা ধান চাষ করে থাকেন, সেখানে তো বিঘা প্রতি যাই কিছু বীজ লাগে, এবং এই যে সারিবদ্ধভাবে ধান চাষ করছেন, এর পার্থক্যটা কীরকম? এর পার্থক্যটা হচ্ছে আপনার যেটা গতানুগতিক পদ্ধতিতে চাষ হয়, এই চাষটাতে আপনার মোটামুটি 1 বিঘে জমি পুঁততে 6 কেজি বীজ ফেলানো হয়। আর এই সারিবদ্ধভাবে আমি যে চাষটা করি, এটা 1 কেজি বীজে 1 বিঘে জমি পোঁতা হয়। এর একটা কারণ আছে, এটা যে 1 কেজি করে বীজটা কিন্তু পাতলা করে ফেলাতে হয় বীজতলাতে। এই যে 10 কেজি বীজ মোটামুটি 1 কাঠাতে 2 কেজি, 1 থেকে 2 কেজি বীজ ফেলানো হয়, যার জন্য পাতলা হয়, কাঠিটা বড় হয়। সেই কাঠিটা একটা কাঠি একটা গুচি ধানে পুঁতলে পরে এর গ্রোথটা ভালো হয়, পাশ কাঠিও ভালো হয়, এই হিসেবে ফলনটা বৃদ্ধি হয়। তো এবছর কত বিঘা জমিতে এইভাবে চাষ করেছেন, এই পদ্ধতিতে ধান চাষ করেছেন? আমি 8 বিঘা জমিতে ধান চাষ করেছি, এবারেও করেছি। আমার মাঠে এখনো মোটামুটি 1 মাস 10 দিন হলো পোঁতা। এর মধ্যে এখনই আমার মোটামুটি 15 থেকে 20টা 25টা পর্যন্ত পাশ কাঠি হয়ে গিয়েছে। আর একটা বিষয় জানবো যে সারের তো একটা ভূমিকা থাকে, কতটা পরিমাণ সার লাগে এই পদ্ধতিতে ধান চাষ করে? এইটাতে সার লাগে আপনার 1 বিঘে জমিতে, এখন তো গোবর সার তো পাওয়া যাচ্ছে না, এর জন্য আমি এই জমিতে খোল ব্যবহার করি, জৈব সার হিসেবে খোলটাকে ব্যবহার করি। বিঘে 1 কেজি করে খোল দিই, আর আপনার এই 10-26 সার, আমি এই 10-26 সারটা ব্যবহার করি। এইটা আপনার 500 গ্রাম করে দেওয়া হয়, আর ওই 500 গ্রাম করে বিঘে 10 কেজি, আর আপনার 2.5 কেজি ইউরিয়া দেওয়া হয় এর সঙ্গে। চাষ দেওয়ার আগে এটাকে ঢাকিয়ে দিয়ে তারপরে ধান পোঁতা হয়, এর জন্য এর ফলনটাও ভালো হয় আর সারটাও কম লাগে। তো এই যে সার দেন, চাপান সার হিসাবে দেন তো এটা? হ্যাঁ, না, এটা মূল সার হিসেবে। আর চাপান সার হিসাবে? চাপান হিসেবে বিঘে 10 কেজি, 1 বিঘা জমিতে 10 কেজি চাপান দিই, মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে। পোঁতার 20 থেকে 25 দিন পর 1 বিঘাতে 10 কেজি করে চাপান সার ব্যবহার করি। আগাছার সমস্যা কি কম হয়? আগাছার সমস্যা আপনার যদি এই চাষটা দেওয়া যায়, চাষটা দেওয়ার পর যদি মাটি থাকা অবস্থায় জলটা কিছুদিন রেখে দেওয়া হয়, তার জন্যে ফুটতে পায় না, গাছ হয় না। যদি বা 2-4টা হয়, মোটামুটি 20-21 দিনের মাথায় একবার নিড়িয়ে দিলে পরে কম খরচাতে এর নিড়ানোর ব্যবস্থাটা হয়ে যায়, লেবারের খরচাটাও কম হয়। আর এই এটা কতদিনের ফসল? এইটা আপনার 130 থেকে 40 দিনের ফসল। সময়টা প্রায় একই? হ্যাঁ, সময়টা একই। এই সময়ের মধ্যে ধানের গ্রোথটা ভালো হয় আর ফলনটাও ভালো হয়। একদিকে যেমন রোগ পোকার সমস্যাটাও কম, অন্যদিকে ফলনটাও বেশি, এবং বীজের যে সংখ্যা সেটাও কিন্তু অনেকটা কম, এবং বীজের খরচাটাও অনেক কম।
এই হিসেবে এটা লাভ হয় মোটামুটি। এই যে আমি গতানুগতিক পদ্ধতিতে চাষ করতাম, তখন আপনার ওই বিঘে 6 কেজি করে বীজ ফেলে মোটা মোটা করে পুঁততাম, যার জন্যে বীজটা কোনো শোধন বা ঝাড়াই মাড়াই করা হতো না, যার জন্যে যেগুলো অপুষ্টি বীজ সেই বীজগুলো বেরিয়ে গিয়ে গাছটা আস্তে আস্তে বড় হতো, তখন গোটা ঝাড়টাকে রোগগ্রস্ত করতো বা পোকামাকড়ের আক্রমণটা বেশি হতো। কিন্তু সেইটা আমি যখন বীজ ফেলাই, মানে বীজতলাতে যখন বীজ ফেলাই, তখন বীজটাকে ঝাড়াই মাড়াই বা জৈব পদ্ধতিতে শোধন করে আমি বীজটা ফেলাই। এর শোধন করার পদ্ধতি হচ্ছে যে নুন জলে ডিম ভাসিয়ে টেস্ট করে ওর মধ্যে ধানগুলো ফেলে দিয়ে, যেগুলো অপুষ্টি ধান সেই ধানগুলো ওপরে ভেসে যায়। এর মধ্যে আর একটা কথা আছে যে আমরা কুলোতে পাছুরিয়ে যে ধান আমরা ভিজুই, সেই ধানে কিন্তু যেগুলো মোদরা জাতীয় মানে অপুষ্টি ধান, সেই ধানগুলাও এর সঙ্গে থেকে যায়। থেকে যাওয়ার ফলে এগুলো যখন মাটি থেকে বের হয়, তারপরে যখন মূল জমিতে পোঁতা হয়, ওই বীজটা কিন্তু দুর্বল থাকে। ওই বীজটা দুর্বল থাকে, আস্তে আস্তে গাছটা বসে যায়, যার জন্যে পোকা মাকড় বা রোগ বালাই মানে দুর্বল গাছের উপরে প্রাদুর্ভাব বেশি ফেলে, তার জন্যে ফলনের মার খাওয়া হতো। এখন আমি এই পদ্ধতিতে ডিম জলে ভাসিয়ে সলিল বীজটা নিয়ে পরিচর্যা করে আমি একটা জৈবিক পদ্ধতিতে শোধন করি, যেটা গোমূত্রটা খুব ভালো জিনিস। গোমূত্র 1/6 লিটার জল আর 1 লিটার গোমূত্র দিয়ে ধানের বীজটাকে শোধন করি, মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে বীজটাকে, সেই বীজটাকে ছেঁকে দিয়ে ভালো করে ধুয়ে ছায়াতে প্রাকৃতিক হাওয়াতে শুকিয়ে তারপরে আমি এই বীজটা মাটিতে ফেলাই। মানে এর জন্যে রোগবালাইটা কম হয়, প্রোডাকশনটাও ভালো হয়। এই যে আমি এই পদ্ধতিতে চাষ করে মোটামুটি ফলনটা ভালো পাই। গতানুগতিক পদ্ধতিতে চাষ করে মোটামুটি 8 থেকে 9 থেকে 10 বস্তার বেশি ধান হয় না, বা 10 বস্তার বেশি কোনো দিন ধান আমি উৎপন্ন করতে পারি নাই। কিন্তু এই পদ্ধতিতে চাষ করে আমি মোটামুটি এই কয়েক বছর মানে 13 বস্তা, আমাদের গোদা বাংলা হিসেব 1 বিঘাতে 13 বস্তা, 60 কেজি ওজনের 13 বস্তা করে আমি ফলন পাই। এই ফলন পাওয়ার জন্য আমার স্বনির্ভর আমি হতে পারি, বা সংসার চালানো বলুন, আপনার বাড়িতে যে কোনো কাজ, বাড়ি ঘর তৈরি করার জন্য এইসব আমি তৈরি করতে পেরেছি, বা আগামী দিনেও আরও পারবো, বা আমি এখনও চাষের সঙ্গে যুক্ত, এখনও চাষ করছি, এইটা আমি আশা করছি। আর এই যে আপনি সারিবদ্ধভাবে ধান চাষ করেছেন এবং কম বীজে কিভাবে ফলন বাড়ানো যায় সেটাও করে দেখেছেন, এছাড়াও কি আর বাকি যে জমিগুলো আছে সেখানে কি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ধান চাষ করেছেন? না, আমার ওই 8 বিঘে জমি, আমি 8 বিঘে জমিতেই এই পদ্ধতিতে চাষ করেছি, সবটাই, পুরোটাই। আর আমাদের জলসেচের তো একটা প্রয়োজন হয়ে থাকে, যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে এই যে সারিবদ্ধভাবে ধান চাষ করেছেন, সেক্ষেত্রে সেচের পরিমাণ কিরকম লাগে? সেচের পরিমাণ জল খুব বেশি লাগে না। মানে গতানুগতিক পদ্ধতিতে আমরা যে চাষটা করি, গোটা জমিটা ভর্তি করে জল ভরে রেখে দেওয়া হয়, তার জন্যে পাশ কাঠি ভালো উঠতে পারে না, এবং গোড়ার দিকটা একটা সেই কালো স্পট পড়ে যায়, যার জন্যে পাশ কাঠি উঠতে অনেক অসুবিধা হয়। এই মাটিতে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি জল থাকলে সাফিসিয়েন্ট, এর বেশি জল লাগে না। ওই প্রতিনিয়ত জলটা ওই 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে থাকতে হবে, জমিটাকে ঠিক মতো লেবেল করতে হবে এই পদ্ধতিতে চাষ করতে গেলে। যেটা বলে আমরা গোদা বাংলা বলে, মানে পিঠ পেলে হবে না। যদি পিঠ পেয়ে যায় তাহলে কিন্তু আগাছা বেরিয়ে যাবে, তাকে আবার দমন করা খুব কষ্ট হয়, মুনিশ দিয়ে নিয়ে আসতে হবে, আর না অন্য কোনো পদ্ধতির ব্যবস্থা করতে হবে। এই হিসেবে আমি চাষটা করি। এবার এই চাষ করার জন্যে আমার জলের ব্যবস্থা আছে, আমরা একটা যৌথ সাবমার্শাল আছে, সেই সাবমার্শাল থেকে জল দিয়ে আমরা চাষবাস করি। পিঠের কথা বললেন, এই জিনিসটা কি? এই পিঠের কথা, এইটা জমিতে যদি জল না থাকে তাহলে কিন্তু মানে ঘাস ফুটে যায়, মানে শুধু ওপরে যদি মাটিটা বেরিয়ে থাকে তাহলে কিন্তু ওর মধ্যে ঘাস ফুটে যায়। ঘাস ফুটে গেলে কিন্তু ওই আগাছার চারিদিকে তৈরি হয়ে যাবে, গাছের যে খাবার সেই খাবারটা আগাছাতেই খেয়ে নেবে। তার জন্যে এই জলটা যদি ঠিকমতো রাখা যায় মানে কন্টিনিউ, তারপরে ওই আগাছাটা হয় না, বা যদি বা 2-1টা হয় কিন্তু সেটা হাতে করে মোটামুটি টেনে দিলে পরে উঠে যায়। এইটাই হচ্ছে আগাছার। আমরা এমন একজন চাষি বন্ধুর সাথে কথা বললাম যিনি সারিবদ্ধভাবে ধান চাষ করেছেন, কম বীজ ব্যবহার করে কিভাবে চাষ করা যায়, কিভাবে লাভ পাওয়া যেতে পারে, ফলন বাড়ানো যেতে পারে, সেই অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন চাষি বন্ধু নানা অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনবো। আপনার নাম? দেবাশিস ঘোষ।
দেবাশিস বাবুর কাছে জানবো যে আপনি তো জৈব পদ্ধতিতে বেগুন চাষ করেছেন, অর্থাৎ সবজি চাষ করেছেন। তো বেগুন চাষের পাশাপাশি আর কি চাষ করেন? আর তাছাড়া আমরা পটল, আলু এই দুটো চাষও করা হয় আমাদের। তার সাথে আপনার গাঁদা ফুল এখন চাষ করা হচ্ছে। এই চাষগুলো আমরা মূলত করে থাকি। আর ধান চাষ তো আছেই তার পাশাপাশি। তো কতদিন ধরে এই চাষবাসের সঙ্গে যুক্ত আছেন? চাষবাসের সাথে আজ প্রায় 30-40 বছর আমরা যুক্ত আছি। তো আপনার কাছে বেগুন চাষ কিভাবে করেছেন জৈব পদ্ধতিতে সেটা তো শুনবই, তার আগে আপনার কাছে জানবো যে এর আগে তো আপনি দেখেছেন যে দাদু বা বাবারা ধান চাষ করতেন, সবজি চাষ করতেন, কতটা পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এখন তো অনেকটাই পরিবর্তন হয়েছে, কারণ আমাদের গতানুগতিক পদ্ধতি ধরে থাকলে আর হবে না। গতানুগতিক পদ্ধতিতে ফলন কম, অথচ পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, খরচা বেশি হয়ে যাচ্ছে, এবং আমরা পোকামাকড়কে দমন করতে পারছি না। কিন্তু আমরা যদি জৈব পদ্ধতিতে যে কোনো চাষই করি, ধান বলুন, কোনো সবজি চাষ বলুন, তাতে কি হচ্ছে, জৈব পদ্ধতিতে চাষ করলে প্রোডাকশন বেশি পাচ্ছি এবং আপনার রোগ পোকা আক্রমণকেও প্রতিহত করতে পারছি জৈব পদ্ধতিতে। তো বেগুন চাষ করেছেন কত বিঘা জমিতে? বেগুন চাষ 1 বিঘা জমিতে করা আছে আপাতত আপনার, আর পরেও আরও করা হবে। বেগুন চারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, নিজেরাই তৈরি করি, নিজেরাই আমরা সেট তৈরি করি সাদা তিরপল বিছিয়ে। তারপর সেটাকে বীজ ফেলে দিয়ে বীজটাকে প্রথমে তৈরি করে নেওয়া হয়। প্রথমে আমরা কি করি, প্রথমে মাটিটা নিয়ে আসি এক জায়গা থেকে, মাটিটা জড়ো করে তার সাথে আমরা চুন এবং গোবর সার আর ব্লিচিং পাউডার মিশিয়ে বীজতলাটাকে প্রথমে আমরা তৈরি করে নিই। বীজতলা তৈরি করে নেওয়ার পর তারপর আমরা বিচন ফেলে আর কোনো কীটনাশক কিছু দিই না, শুধুমাত্র নিমাইল ব্যবহার করি আমরা আড়াতেই, যেখানে বীজ তৈরি করা হয় সেই জায়গাতে আমরা চারাটাকে ওইভাবে মানুষ করি। আর শুধু জল দিতে হয়, সাদা তিরপল বিছানো থাকে সব সময়কার জন্য। তো এই যে আপনারা কি বীজ তাহলে সংরক্ষণ করে রাখেন? হ্যাঁ, বীজ আমরা বাড়িতেই সংরক্ষণ করে রাখি। তারপরে এটা বীজতলা তৈরি করেন? হ্যাঁ, তারপর বীজতলা তৈরি করি। বলছেন চুন বা ব্লিচিং পাউডার দেন এবং একটা বিছানা বা সাদা তিরপল বা পলিথিন দেন, এগুলো দেওয়ার কারণ কি? এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার চুন, ব্লিচিং পাউডার, এরা কি করে, মাটির যে কোনো জীবাণু বা ছত্রাকনাশক যদি কোনো রোগ পোকামাকড় আক্রমণ হয় ফসলে, সেটাকে এরা আক্রমণ থেকে রক্ষা করে দেয়। এটাই হচ্ছে মূল কারণ। এই যে পলিথিনটা দেন, তাই? হ্যাঁ, পলিথিনটা হচ্ছে আপনার একটা শেড বানাতে হয়, জল ঝড় সবকিছু রক্ষা করে, জল এবং রোদ থেকে রক্ষা করে চারাগুলোকে। তো এই যে বেগুন চারা তৈরি করেন এবং সেক্ষেত্রে তো আপনাদের সার বা সেচ দিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা কি পরিমাণ সার দেন? পুরোপুরি কি জৈব পদ্ধতিতে? হ্যাঁ, আমরা পুরোপুরি জৈব পদ্ধতিতেই করি। আমরা কি করি, প্রথমে বেগুন জমিটাতে প্রথমে ধনচে চাষ করি। ধনচে হচ্ছে একটা সব থেকে গুণগত মানে সবুজ সার, বিনা কীটনাশকে কোনো কিছুই লাগে না। ধনচেটাকে আমরা চাষ দিয়ে প্রথমে মাড়ি দিয়ে চাষ দিয়ে সেটাকে একদম ডাস্ট করে দিই মাটির সাথে, এবং জলটা লাল পাড়া এরকম একটা রং হয়ে যায়। তারপর সেই জমিতে আমরা লেবার লাগিয়ে সারিবদ্ধভাবে মাটিটাকে জড়ো করে নিই। মাটিটা জড়ো করার পর আমরা ওই মূল আড়া থেকে যে বেগুনের চারাগুলো নিয়ে এসে এখানে রোপণ করা হয়। তো মূল জমিতে যখন রোপণ করেন সেক্ষেত্রে ওদের দূরত্বটা কতটা রাখেন? দূরত্বটা আপনার 2 ফুট মতন একটা বেগুন গাছ থেকে একটা বেগুন গাছের দূরত্ব হবে 2 ফুট। আর আপনার মূল যে লালিটা হবে 4 ফুট বাই 4 ফুট লালি হবে, আর একটা চারার সাথে একটা চারার আপনার দূরত্ব হবে 2 ফুট। তো জমিটা যে নির্বাচন করেন, কি ধরনের জমি নির্বাচন করেন? আমরা সবসময় উঁচু জমি নির্বাচন করি। উঁচু জমি নির্বাচন করলে কি হবে, যদি প্রবল বর্ষা হয় আপনার জলটা একদম নিচে নেমে চলে যায়, জল দাঁড়াতেই পারে না, আমরা সেরকম জমি নির্বাচন করি। এই যে বেগুন চাষ আপনি অনেকদিন ধরে করে আসছেন, কিরকম লাভ হয়? লাভ আপনার বেগুন চাষে অনেকটাই হয়, কারণ আমরা 1 বিঘা জমি থেকে 1 মাসে না হলেও আমরা 20 থেকে 25 কুইন্টাল অব্দি বেগুন তুলতে পাই। এবং আমরা কি করি, আমরা যে মূল সার যেটা দিই বেগুনে, সাধারণত খোল দিই আর আপনার গোবর সার দিই, আর তার বাইরে আমাদের সার আর কিছু তেমন প্রয়োজন হয় না, আর খুব অল্প স্বল্প 10-26 দিতে হয়। এতে করে আমরা আর রোগ পোকার জন্যে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করি। ফেরোমন ফাঁদ হচ্ছে একটা এমন জিনিস, বেগুনের সাদা মাছি বা অন্য কোনো ধরনের পোকাকে এরা খুব আকৃষ্ট করে, এবং আমাদেরকে প্রচুর সহযোগিতা করে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যাররা। ওনাদের সহযোগিতায় গত 30 থেকে 40 বছর আমাদের গ্রামে প্রচুর বেগুন চাষ আমরা করে আসছি। আচ্ছা, এই যে বেগুন চাষ করেন, তো বাজারজাতকরণের কোনো সমস্যা? না, বাজারজাত কোনো সমস্যা হয় না, কারণ আমাদের এখানে কাছেই বোলপুর হাট রয়েছে এবং ইলাম বাজার। আমরা এখান থেকে আপনার ছোট গাড়ি করে মাল নিয়ে যেতে পারি, এবং 1 বিঘা জমিতে সব কিছু খরচা বাদ দিয়েও ও না হলেও 80 থেকে 1 লাখ টাকা অবধি লাভ হতে পারে বছরে? বছরে, হ্যাঁ।
এবং তাতে আমাদের অন্যান্য চাষের থেকে অনেক প্রফিট হয় এবং আমরা তাতে সুখে স্বাচ্ছন্দ্যে আছি। সংসার চালাতে আমাদের এমন কিছু অসুবিধা হয় না, আমরা ঘর বাড়িও সব তৈরি করতে পেরেছি। আগস্ট মাসে আমরা চারা রোপণ করে ফেলেছি এবং এটা এখন পরিচর্যা চলছে। বেগুন এমনিতে হতে বেশি দিন সময় লাগে না, 2 মাসের মতন সময় লাগে। এবার তারপর থেকে আমরা ফলন পেয়ে যাব এবং শীতকালে এটা প্রচণ্ড ফলন হয়। কিছু কিছু গাছ আছে যেগুলো পুরনো বেগুন গাছ, ডালগুলোকে কেটে ফেলে দিয়েছি এবং সেগুলো নতুন আবার ডাল গজায় এবং সেখান থেকেও আমরা বেগুন পাই। আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরনো গাছও রয়েছে এবং সেখানে কিন্তু কিছু কিছু ফুল এসেছে দেখছি। হ্যাঁ, বেগুনও রয়েছে কিছু। 1 বছরের সিজন হয়ে গেছে এবং সেটাকে আবার ডালগুলোকে ছেটে দেওয়া হয়েছে এবং আবার নতুন করে পরিচর্যা করা হচ্ছে এবং সেটাই আগস্ট সেপ্টেম্বর মাস প্রচুর পরিমাণ ফলন দেবে, এই জন্য এটা করা হয়েছে। এই জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে গেলে আমাদের মেন যেটা সার প্রয়োজন হয়, একটা ভার্মি কম্পোস্ট আর একটা হচ্ছে গোবর সার। তা আমাদের বাড়িতে তো কিছু গবাদি পশু আছে এবং সেই গোবরটাকে আমরা মাঠে ব্যবহার করি। আর ভার্মি কম্পোস্টও আমার নিজের সেট আছে, আমি ভার্মি কম্পোস্ট নিজেই তৈরি করি, সেই সারটাও ব্যবহার করি এবং এই চাষ করে আমরা খুব স্বনির্ভর হয়েছি। খুব লাভজনক চাষ অন্যান্য চাষের থেকে। আমরা শুধু ধান চাষের উপর নির্ভর করে থাকলে চাষিদেরকে আর হবে না। সবজি চাষ, বেগুন চাষ বলুন, পটল চাষ বলুন এবং অন্যান্য আনুষঙ্গিক ফুল চাষ, শুদ্ধ আনুষঙ্গিক চাষও করতে হবে আমাদেরকে। এই চাষ করলে আমরা অনেকটা স্বনির্ভর হতে পারছি এবং এই সমস্ত চাষ করে আমরা প্রচুর প্রফিট ধান চাষের থেকেও। তার জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে আমাদেরকে প্রথম। আপনাদের সাথে কথা বলে আজকে নানা অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনলাম। আজকে আমরা এসেছিলাম হালসিডাঙ্গা গ্রামে, আমরা কথা বললাম এই গ্রামের 2জন সফল চাষি বন্ধুর সাথে, জানলাম তাদের চাষ করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা। একজন চাষি বন্ধু যিনি সারিবদ্ধভাবে ধান চাষ করে আজকে সফল হয়েছেন, আর একজন চাষি বন্ধু জৈব পদ্ধতিতে বেগুন চাষ করে কিন্তু আজকে সফল হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।